সাধারণত 4টের সময় শুরু করি শনিবার দিন। আজকে 1 ঘন্টা দেরি হয়েছে, তার কারণ সকাল থেকেই বৃষ্টি, সবাই একটু আমরা ল্যাদ খেয়ে গেছিলাম। কিন্তু অ্যাজ প্রমিসড আজকে বললেই স্টোরি হলো, উইথ সোমাকে। বৃষ্টির সঙ্গে ফেসবুক লাইভের কি সম্পর্ক? না, কারণ ফেসবুক লাইভটার ওই সময়টা তো বারান্দা দিয়ে বৃষ্টি দেখতে ভালো লাগে না, তখন কি আর ফোন ঘাটতে ইচ্ছে করে? নিউজ চ্যানেল এমনি জয়েন করো, এক্সকিউজ। জলের মধ্যে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন কত জল জমেছে। তো আজকে স্টোরিজ উইথ সোমক এক্সট্রা স্পেশাল, তার কারণ হচ্ছে আমার সঙ্গে সেই মানুষটা যিনি নিজে একজন লেজেন্ড অডিওর দুনিয়ায়, রেডিওর দুনিয়ায়। এখন কি সব হাত রাখছে ক্যামেরার দিকে না তাকে। উল্টো পাল্টা কথা বলো না। সো সো অনেকেই নিশ্চয়ই চিনতে পারছেন, আমার সঙ্গে দীপ রয়েছে আজকে। এবং এটা বলে নেওয়া দরকার, ডেসক্রিপশনে আপনি দেখবেন একটা কথা লেখা আছে ভাই কলকাতা। সেটা হচ্ছে আজ থেকে বছর 5-6 আগে, না বা তারও বেশি, 2016। হ্যাঁ, 2016। 2016-এ তখন আমরা দুজনেই একসঙ্গে মির্চিতে মর্নিং শো করেছিলাম, কারণ ক্যাপ্টেন 1 মাস বাইরে গেছিল ঘুরতে। তো শো এর নাম অরিজিনালি ছিল হাই কলকাতা। আমরা সেটাকে ভাই কলকাতা করে দিয়েছিলাম, কারণ আমরা দুই ভাই, সোমক ঘোষ আর দীপাঞ্জন ঘোষ। আমরা একে অপরকে ইন্ট্রোডিউস করতাম, ওইটা হচ্ছে দীপ ভাই, আর দীপ বলতো ওইটা হচ্ছে সোমক ভাই, ওইটা হচ্ছে সোমক ভাই। তো আজকে সেই ভাই কলকাতার আরেকটা নতুন এপিসোড। আমি যখন চলো বসো যাকে তোমার এপিসোডটা করলাম, তখন আমি প্রচুর মেসেজ পেয়েছি, সেটা আন্ডারস্টেটমেন্ট, এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে। সামবডি মেসেজড মি ফ্রম মেক্সিকো। হ্যাঁ, আমি, হ্যাঁ, বলছে যে দীপের গলা তো খুব ভালো লাগে, কিন্তু কাগজ খাওয়াবো না, বলছে দীপের গলা তো খুবই ভক্ত ছিলাম, কিন্তু দীপের এই যে এত সাহিত্যের প্রতি ভালোবাসা এবং সেইটা যে এত সুন্দরভাবে ফুটে ওঠে গল্পের মাধ্যমে। তো আজকের গল্প শুরু করার আগে আমি একটা জিনিস তোমায় মানে আই ওয়ান্ট টু আস্ক ইউ, যে তোমার ইতিহাসের প্রতি যে ভালোবাসা, সেটা তো অনেক অনেক মানে অনেকটা বয়সে এসে হলো। তো সেটা হলো কিভাবে একটু জানতে চাই আর কি। আচ্ছা, এবার এটা অ্যাকচুয়ালি প্রথমে এটার জন্য তো আমায় প্রচন্ড ভাবে ধন্যবাদ দিতে হবে আমার এক্স গার্লফ্রেন্ডকে, যে আমার সঙ্গে ব্রেকআপ করেছিল। কারণ হচ্ছে, হ্যাঁ সিরিয়াসলি, মানে আমার সবকিছুই বাই অ্যাক্সিডেন্ট হয় আর কি। আমি রেডিওতে ঢুকেছিলাম কারণ আমি লাঞ্চে ভীষণ বেশি খেয়ে তারপর ক্লাসে গরমের মধ্যে ঘুমোচ্ছিলাম, তো সেরকমই আর কি। তো আমার এক্স গার্লফ্রেন্ড আমার সঙ্গে ব্রেকআপ করে দিল। তো আমি ভাবলাম যা উইকেন্ড গুলো কি করব, প্রচুর ফাঁকা সময়, বোর টোর হবো। তো তখন আমি জানতে পারলাম, আচ্ছা এই ব্লগিং বলে একটা জিনিস হয়, প্রচুর লোকে লেখালেখি করে আর কি। রাইট। পার্টিকুলারলি তখন আমি দেখছিলাম কোথাও কোনো কিছু নিয়ে, মানে কলকাতার কিছু নিয়ে গুগল সার্চ করলে একটা নাম আসতো, রঙ্গন দত্ত। আচ্ছা। তো হ্যাঁ, রঙ্গনদা হচ্ছে রঙ্গনদা প্রচন্ড গম্ভীর কি একটা যেন করেন, ম্যানেজমেন্ট পড়ান বোধহয়, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, তবে এমনিতে প্রচন্ড চিল্ড আউট লোক, আর খুব ভালো। আর রঙ্গনদার ব্লগটা হচ্ছে ইটস ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ডিটেইলড ব্লগস অন ক্যালকাটা। আচ্ছা। তো সেইটা দেখে আমার মনে হলো, বাহ, এটা তো বেশ ভালো, এটা তো একটা মজার জিনিস করা যায়। ভদ্রলোকের নামটা আরেকবার বলো। রঙ্গন দত্ত। রঙ্গন দত্ত। আচ্ছা। হ্যাঁ, এবার আমার তখন মনে হলো, বাহ, এটা তো বেশ একটা করা যায় আর কি। নানান জায়গায় ঘোরা টোরাও হবে, ছবি টবি তোলাও হবে, টুকটাক একটু রিসার্চ করে লেখা টেখাও যাবে, ভালো সময় কাটবে, ইন্টারেস্টিং থিং টু ডু। তো সেইখান থেকে শুরু আর কি। আর আমায় যারা মোটামুটি চেনে, আমার বন্ধু বান্ধব যারা আছে, তারা সবাই বলে যে তুই যখন একটা জিনিস শুরু করিস, তুই পুরো 100% সেটার মধ্যে ঢুকে যাস আর কি। আর আমার সেটা অলওয়েজ ছিল আর কি, নো হাফ অ্যাস স্টাফ। তো আমি একটা ছোট্ট এইটুকু ক্যামেরা দিয়ে শুরু করেছিলাম। তারপর মনে হলো না, আমার ডিএসএলআর দরকার। তারপর আমি ডিএসএলআর কিনলাম। তারপর মনে হলো না, প্রচুর ভালো রিসার্চ করা দরকার। তো আমি প্রচুর বই টই জোগাড় করলাম, অনেক লেখাপড়া শুরু করলাম। তারপর মনে হলো না, আমার পাতি ডিএসএলআর হচ্ছে না, আমার ফুল ফ্রেম ডিএসএলআর দরকার। সেসবও হলো করে, মানে কন্টিনিউয়াসলি আপগ্রেড হতে হতে গেছে আর কি জিনিসটা। তো এইভাবে শুরু হয়েছিল। আর আমার আরেকজন বন্ধু ছিল, অনেকেই হয়তো ক্যালকাটা বক্স বলে যে অর্গানাইজেশনটা আছে সেটার নাম শুনেছেন। ক্যালকাটা বক্স ওয়াজ ওয়ান অফ দ্য, নট ওয়ান অফ দ্য, প্রবাবলি দ্য ফার্স্ট কোম্পানি যারা কলকাতায় ওয়াকিং ট্যুর শুরু করেছিল। ইয়েস, ঠিক আছে। and that was started by my classmate ইফতেখার এহসান। ইফতেখার ইজ মাই ক্লাসমেট ফ্রম কলেজ জেভিয়ার্সে, ও আমার সঙ্গে ইংলিশ অনার্সে ছিল। তো ইফতেখার একদিন বলেছিল যে তুই কি করিস সন্ধ্যাবেলা? আমি বললাম আমি শো হয়ে গেলে তারপরে তো ফ্রি। তো বলে তুই একদিন আমার সঙ্গে আয়, আমি তোকে আমার পাড়াটা ঘুরিয়ে দেখাবো আর কি। হ্যাঁ,
হুম আর ইফতেখার থাকে হচ্ছে ওই ইন্ডিয়ান এয়ারলাইন্স বিল্ডিং ধর্মতলার কাছে, যেটা হুম ওটার ভেতর দিয়ে ঢুকে একটা গলি দিয়ে যেতে হয়, খেরু প্লেস বলে একটা জায়গা আছে ওইখানে, ঠিক আছে। আচ্ছা এবার আশেপাশে অবভিয়াসলি সেন্ট্রাল ক্যালকাটা প্রচন্ড ঘিঞ্জি, কিন্তু খুব ইন্টারেস্টিং নানান রকম জিনিসপত্র আছে। মসজিদ রয়েছে, মন্দির রয়েছে, পুরনো পুরনো বাড়ি রয়েছে, সাহেবদের প্রচুর ইতিহাসের এফে আছে। তো সেসব প্রচুর দেখালো, তো আমার ফ্যাসিনেশন আরো বেড়ে গেল আর কি। তো হুম এইভাবে আমি শুরু করেছিলাম, আই স্টার্টেড বাই ব্লগিং। তো তারপরে হুম পাবলিকেশন আমায় অ্যাপ্রোচ করা শুরু করলো যে তুমি আমাদের জন্য লিখবে। আমি তখন ভাবতাম ভাই আমি এই টুকটাক ব্লগ লিখি, এসবকে কে পাত্তা দেবে, কত বড় বড় সব লোকজন আছে। হুম তো খবরের কাগজ ম্যাগাজিন থেকে বলছে আমাদের জন্য লিখবে। ও বাবা লিখবে, আচ্ছা খবরের কাগজে ম্যাগাজিনে আমি লিখবো, তারপর বলে টাকাও দেবো। আমি আরে সালা লেখার জন্য টাকাও পাওয়া যায়, হেভি ব্যাপার তো। তো এইভাবে আমি শুরু করি আর কি টুকটাক। আর আমার বেসিক্যালি যেটা, আমার একটা সব ব্যাপারেই প্রচন্ড কৌতূহল আছে, তো মানে এই জিনিসটা এরকম কেন, তো ওই ঠিক। ন্যাচারালি খুঁড়তে খুঁড়তে অনেক কিছু বেরিয়ে পড়ে। আমার একটা বিষয়ে বরাবরই কৌতূহল ছিল, সেটা হচ্ছে কলকাতা শহরের কিছু বিশেষ বিশেষ নাম আছে। কিছু নামের মানে বুঝতে পারি, কিন্তু কিছু নাম কোত্থেকে এসছে সেইগুলো জানতে পারিনি। এটা তোমায় আমি একদিন আমাদের কেম্যাক স্ট্রিটের অফিসের বারান্দায় দাঁড়িয়ে বলেছিলাম ইনসিডেন্টালি। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন এটাই ছিল যে কেম্যাক স্ট্রিটের নাম কেম্যাক স্ট্রিট কেন, সেটা দিয়ে আচ্ছা শুরু তো করা যাক। হ্যাঁ, আচ্ছা এবার একটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে রাস্তার নাম দেওয়া, এটা কিন্তু ইজ এ রিলেটিভলি রিসেন্ট ফেনোমেনা। মানে এটা ধরো গত 200 বছর মতো ধরে এটা হচ্ছে। এর আগে যদি তুমি কলকাতার ম্যাপ দেখো, if you look at maps from the 1700s or whatever, রাস্তার হুম কিন্তু কোনো নাম নেই। মানে আহ ধরো ডালহাউজি স্কোয়ারের কাছে যে সেন্ট জনস চার্চ যেটা আছে, সেটাকে হুম পাথুরিয়া গির্জা বলা হতো, বিকজ দ্য মেন দিস থিং ওয়াজ মেড অফ স্টোন। আচ্ছা এবার সেটার দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটার কোনো নাম নেই। সেই রাস্তাটা খালি ম্যাপে লেখা আছে ধরো পাথুরিয়া গির্জা কা উত্তর রাস্তা। হুম হ্যাঁ, তো এইভাবেই রাস্তার নাম দেওয়া থাকতো। তো তুমি ম্যাপে দেখবে রোড টু অমুক বাবুস হাউস বলে লেখা আছে, বাট দ্যাট ও রোড ডাজ নট রিয়েলি হ্যাভ আ নেম, বিকজ দেয়ার ইজ নো পারপাস টু দ্যাট। মানে কেন রাস্তার নাম দেবো আমি? তো এই রাইট রাস্তার নাম ফাম দেওয়া এগুলো শুরু হয়েছে কর্পোরেশন প্রপার অ্যাডমিনিস্ট্রেশন এখানে শুরু হওয়ার পরে, ওয়ান্স উই স্টার্টেড মডার্নাইজিং অ্যাজ আ সিটি। এবার হুম যদি আমি ক্যামাক স্ট্রিটের কথা ধরি, ক্যামাক স্ট্রিট ইজ নেমড আফটার আ ট্রেডার যার নাম ছিল উইলিয়াম কাম্যাক। আচ্ছা এবং তার ওই এলাকাতে প্রচুর বাড়ি ফাড়ি জমি ফমি ছিল। ইনফ্যাক্ট একটা এখানে রয়েছে আমার কাছে, একটা বিজ্ঞাপন দিয়েছিল সে, একটা বাড়ি বিক্রি 6 মার্চ 1788। আর বিজ্ঞাপনে লেখা রয়েছে ফর সেল স্মল আপার রুমড গার্ডেন হাউস উইথ 5 বিঘাস অফ ল্যান্ড অন দ্য রোড লিডিং ফ্রম চৌরঙ্গি টু দ্য বেরিয়াল গ্রাউন্ড। চৌরঙ্গি টু দ্য আচ্ছা বেরিয়াল গ্রাউন্ড, বেরিয়াল গ্রাউন্ড মানে সাউথ পার্ক স্ট্রিট, মানে এটা পার্ক স্ট্রিটের ওপর বাড়ি। পার্ক স্ট্রিটের ওপর দোতলা বাড়ি, তার সঙ্গে 5 বিঘা বাগান। হ্যাঁ, which formerly belonged to the Moravians. Ever this must have been a family who lived there. It is very private from the number of trees on the ground, having lately received considerable additions and repairs, and is well adapted for a black family. মানে তুমি যদি নেটিভ হও আর কি, নেটিভ। সেখানে তো হ্যাঁ নেটিভ হলে তো তোমার আবার প্রচুর পর্দা টর্দার গল্প আছে। হুম মানে তোমার তো অন্দরমহল বাহির মহল আলাদা আলাদা বে। হ্যাঁ তো ও হ্যাঁ। যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে এই দোতলা বাড়িটা এমন ভাবে তৈরি যে সেইভাবে থাকা যাবে। এটা তুমি কোথা থেকে পড়লে? আচ্ছা এইটা আমি এটা দেখাই, হ্যাঁ এইটা দেখা যাচ্ছে। এটা কি জিনিস? এটি অত্যন্ত মোটা একটা বই। এটার নাম হচ্ছে হিস্ট্রি অফ ক্যালকাটা স্ট্রিটস। এবার এটা যা লেখা, তিনি নিজেও ইতিহাস হয়ে গেছেন আর কি। মানে না, ভদ্রলোক বেঁচে আছেন এখনো, তবে উনি কয়েক বছর আগে অব্দি কলকাতায় থাকতেন। ওর নাম হচ্ছে পি থঙ্কাপ্পন নায়ার। পি থঙ্কাপ্পন আচ্ছা কি আর নায়ারকে আরেকবার কি বলো, কি কি নাম, কি নাম? পি থঙ্কাপ্পন নায়ার। আচ্ছা আচ্ছা, এবার পি থঙ্কাপ্পন নায়ারকে অনেকেই বলে পিটি নায়ার ইজ নোন অ্যাজ দ্য বেয়ারফুট হিস্টোরিয়ান অফ ক্যালকাটা। উনি নাকি খালি আচ্ছা পায়ে প্রচুর হেঁটে বেড়াতেন। এবার ভদ্রলোক অ্যাকচুয়ালি তো নাম শুনেই বুঝতে পারছো নায়ার মানে উনি কোন স্টেটের। হ্যাঁ উনি কলকাতায় খুব কম বয়সে এসেছিলেন চাকরি করতে।
আচ্ছা। চাকরি করতে এসে উনি জাস্ট এখানে থেকেই যান আর কি, মানে ফ্যামিলি রয়ে গেল, বউ বাচ্চা রয়েছে সাউথে, উনি রয়েছেন এখানে। ভবানীপুরে একটা ছোট্ট জায়গা ভাড়া করে থাকতেন। আহ খুব সাদামাটা সাদাসিধে লাইফস্টাইল, নিজের রান্না নিজে করতেন, কোনো কাজের লোক নেই, ঘরদোর পরিষ্কার সমস্ত কিছু নিজে করতেন। আর যে ঘরটায় থাকতেন সেটায় মোটামুটি একজন মানুষের শোবার জায়গা আছে, বাকি পুরো ঘরটা বই। তো ওর সব এই রিসার্চের বইটই আর কি। হ্যাঁ, আর উনি রোজ ওই ভবানীপুর থেকে পায়ে হেঁটে যেতেন আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে রিসার্চ করতে। কলকাতা নিয়ে প্রচুর বই পিটি নায়ারের আছে, তার মধ্যে আচ্ছা। এই পার্টিকুলার বইটা আমার মনে হয় ভীষণ ইউজফুল। এবার আমি বলতেই পারি যে কারোর কলকাতা নিয়ে থাকলে সবাইকার এই বইটা কেনা উচিত। তো সমস্যাটা হচ্ছে একটা উৎকট দাম, বইটা 2-2.5 হাজার টাকা বোধহয় দাম। কাজেই এটা অনেকেরই মানে ঠিক ধরাছোঁয়ার বাইরে, বাট ইটস আ ভেরি ইউজফুল বুক টু হ্যাভ। তুমি পার্ক স্ট্রিটের কথা বললে, এবার অবভিয়াসলি পার্ক স্ট্রিট এমন একটা রাস্তা যেখানে শহরবাসী মানে বছরে একবার অন্তত গেলেই হয়। শুক্রবার রাত্রের ঝিঝে হইয়া। তো পার্ক স্ট্রিট, is পার্ক স্ট্রিট নেম বিকজ অফ দ্য সাউথ পার্ক সেমেটারি? এন্ড তাই না, যদি হয়, উল্টো উল্টো উল্টো। ও, তো আচ্ছা, why park, why, where is that park? এরকম কোন পার্ক ওকে তো আমি। ওকে, গল্পটা বলছি আমি। সো ইউ হার্ড অফ স্যার এলাইজা ইম্পে? তার আগে বলি, তুমি বইটার কথা বলছিলে, চয়ন মিত্রা বলেছে 1,400 টাকা দাম বইটা, তার মানে অলরেডি রিসার্চ চার করেছে। হাজার টাকা হয়ে গেছে? ওরে বাবা, আমি যাই হোক, কিনতে পারবো না এখন, ভাগ্যিস রয়েছে। এটা বাজে আচ্ছা কথা, যাই, যাই হোক, হ্যাঁ মুভিং অন। হ্যাঁ। আচ্ছা, স্যার এলাইজা ইম্পের নাম মনে আছে? না। আমাদের প্রথম চিফ জাস্টিস, আচ্ছা। যিনি নন্দকুমারকে ফাঁসি দিয়েছিলেন। আচ্ছা। তো স্যার এলাইজা ইম্পের একটা বিরাট বড় বাগান বাড়ি ছিল, এবং সেই বাগান বাড়ির এক্সটেন্টটা আমি বলে দিচ্ছি। সেটার এক প্রান্ত হচ্ছে চৌরঙ্গি, হুম। অন্য প্রান্ত হচ্ছে ক্যামাক স্ট্রিট। কি বলছো? তো বিশাল বড় একটা বাড়ি, হ্যাঁ, বিশাল বড় বাগানের মধ্যে স্যার এলাইজা ইম্পের বাড়ি। বাগানটা এত বড় যে সেই বাগানে হরিণ ছাড়া থাকতো। বাহ। সো ডিয়ার পার্ক ও, স্ট্রিট, পার্ক স্ট্রিট। আচ্ছা। আচ্ছা, এইবার তুমি একটা কথা বলো, তুমি ওই চত্বরে প্রচুর গেছো, তুমি হুম। ঢুকলে পিটার ক্যাটে গলিটায়, হ্যাঁ, ঢুকলাম। সোজা যাচ্ছ, হুম। রাস্তাটা গিয়ে যেখানে শেষ হয়ে বাঁদিকে ঘুরছে সেখানে একটা স্কুল রয়েছে, লোরেটো চার্চ। লোরেটো চার্চ এবং স্কুল। ইয়েস। ওটার গেটের পাশে দেখবে একটা ফলক আছে, আচ্ছা, সেই ফলকে লেখা আছে যে এইখানে একসময় এলাইজা ইম্পে থাকতেন। মানে পুরো চত্বরটা ওর বাড়ি ছিল? হ্যাঁ, ওর একার। আর তখন কলকাতার এমন সিচুয়েশন ছিল যে অ্যাকচুয়ালি এখানে হরিণ ঘুরে বেড়াতো। মানে আমার কাছে আরেকটা বই আছে, কলকাতায় বহু বছর থেকেছিলেন একজন, তার খুব ডিটেলে ডায়েরি লেখার একটা ব্যাপার ছিল আর কি। সো 39টা না কটা ভলিউম ডায়েরি, সেগুলোকে এডিট করে 3টে বই বেরোয়। তো সেখানে এরকম একটা ঘটনা আছে যে সাহেব আর কি, মানে যিনি ডায়েরি লিখছেন, তিনি তার মালির ওপর প্রচন্ড রেগে গেছেন, কারণ মালি সকালবেলা বাগানে কাজ টাজ করে গেটটা বন্ধ করেনি। কয়েক পিস হরিণ ঢুকে সাহেবের অত স্বাদের গোলাপ ফুল সবকটা কচমচ করে চিবিয়ে খেয়ে নিয়েছে। আমি ভাবার চেষ্টা করছি, উনি এমন তো কিছু বনে জঙ্গলে থাকতেন না, কলকাতাতেই হুম। থাকতেন। হ্যাঁ। মানে কলকাতাতে হরিণ ঘুরে বেড়াচ্ছে এরকম সিচুয়েশনও ছিল এক সময়। অবশ্য আজ যেখানে আমাদের ফ্রি স্কুল স্ট্রিট, সেখানে বোধহয় রবার্ট ক্লাইভ এক সময় বাঘ মেরেছিলেন এরকমও শোনা যায়। হ্যাঁ, বাঘ টাঘ বেরোতো, এসব গল্প টল্প ছিল। আচ্ছা, পার্ক স্ট্রিটের আরেকটু আমি বাঘ কি সন্ধ্যাবেলা বেরোতো? হ্যাঁ, অন্য রকমের টাইগার হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ। যাই হোক, পার্ক স্ট্রিটের আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি, হুম। যেটা আমার নামটা শুনেই মনে হতো সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি কেন বলা হয়, মানে তাহলে নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রিটা কোথায়? হুম। এবার এটার গল্প জানতে গেলে একটুখানি কলকাতার গোড়াপত্তন শুরুর দিকটা বুঝতে হবে আর কি। আচ্ছা। মানে কলকাতার প্রথম সাহেব পাড়া কিন্তু অ্যাকচুয়ালি ডালহাউসি স্কোয়ার। হুম। মানে সাহেবরা অ্যাকচুয়ালি বাড়ি করেছিল লাল দিঘির চারদিকে ঘিরে।
আচ্ছা। এবার যেখানে যে কোনো কমিউনিটি যখন একটা জায়গায় যায়, তাদের দুটো জিনিসের খুব প্রয়োজন হয়। এক হচ্ছে এমন একটা জায়গা যেখানে ওয়ার্শিপ মানে পুজো হতে পারে, আর দ্বিতীয় হচ্ছে এমন একটা ব্যবস্থা যাতে মৃতদেহের সৎকার করা যায়। তুমি হিসেব করে দেখো, একগুচ্ছ বাঙালি কোথাও গেলেই, মানে বাঙালি হিন্দু কোথাও গেলেই আগেই তৈরি হয় একটা কালী মন্দির, আর তারপর একটা শ্মশান। হ্যাঁ, সো দিস ইজ ন্যাচারাল, এটা প্রত্যেকটা কমিউনিটির আছে। ঠিক আছে, এবার ইংরেজরা যখন ডালহৌসির চারদিকে বসবাস করছে, তখন কাছাকাছি একটা বেরিয়াল গ্রাউন্ড তো থাকবে খ্রিস্টান কবরদের। সেই প্রথম গোরস্থানটা হচ্ছে আজকে সেন্ট জনস চার্চ, যেটা আচ্ছা, মানে সেই গোরস্থানটাকেই মোটামুটি সাফ করে দিয়ে সেন্ট জনস চার্চটা তৈরি হয়, কয়েকটা কবর বাকি রেখে দেওয়া হয়, তার মধ্যে একটা হচ্ছে আমাদের যোগ চারণকের কবর। ও হ্যাঁ, আচ্ছা, এবার ওই পার্টিকুলার গোরস্থানটা নিয়ে আপত্তি উঠতে শুরু করে, কারণ আস্তে আস্তে কি হয়েছে, মানুষের মানে সাহেবদের রেসিডেন্স গুলো ওই গোরস্থানটার চারদিকেই গড়ে উঠছিল। এবার তখনকার দিনে একে তো কলকাতা কোনোদিনই খুব একটা স্বাস্থ্যকর জায়গা ছিল না, চারদিকে জলা জমি, ম্যালেরিয়া ফ্যালেরিয়ার প্রবলেম, তারপর বর্ষাকালে কলেরা হয়ে মানুষের শয়ে শয়ে লোক মারা যাচ্ছে। আর সাহেবদের তখন এইসব ট্রপিক্যাল ডিজিজ ফিজিজের কোনো আন্ডারস্ট্যান্ডিংই ছিল না। তোমার বাবা ডাক্তার, উনি এটা আরো ভালো বলতে পারবেন, মানে পেনিসিলিন জাতীয় জিনিসপত্র নেই আর কি। হ্যাঁ, ঠিকই। কাজেই তুমি যদি মোটামুটি ইন্ডিয়াতে সার্ভিসে আসো এবং তোমার 35 বছর বয়স হয়ে যায় এবং ততদিনও তুমি বেঁচে থাকো, তুমি ফাটিয়ে দিয়েছো আর কি, মানে লিভিং টিল দি এজ অফ 35 ইজ আ বিগ অ্যাচিভমেন্ট। ইনফ্যাক্ট এই মানে এখানে আসার পরেই তো অনেকগুলো নতুন ধরনের ওষুধ ওরা তৈরি করলেন, এবং ট্রপিক্যাল মেডিসিনের বিল্ডিং তৈরি হলো সেই ম্যালেরিয়ার সবগুলো। ওষুধ তো এখানেই মানে গবেষণা করতে করতে আবিষ্কার হয়েছিল। তো এবার আপত্তি যেটা উঠলো সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি রোজ কেউ না কেউ মারা যাচ্ছে সাহেবদের মধ্যে, আর প্রত্যেক দিন একটা দুটো করে বডি নিয়ে একটা করে ফিউনারাল প্রসেশন যাচ্ছে এবং গিয়ে ওই সেন্ট জনস এর ওই বেরিয়াল গ্রাউন্ডটায় সেখানে তাকে কবর দেওয়া হচ্ছে। এবার রোজ যদি তোমায় এই দৃশ্য দেখতে হয়, তুমি এমনিতেই এত হাজার মাইল দূর থেকে এসেছো ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য চাকরি করতে, তো তুমি তো ডিমোরালাইজড হয়ে যাবে, চাইবে না সেটা। তো তখন যেটা বলা হয় সেটা হচ্ছে যে আচ্ছা, গোরস্থানটাকে একটু শহরের বাইরে সরিয়ে দেওয়া হোক, যাতে এটা রোজ দেখতে না হয়। শহরের বাইরে মানে কি, পার্ক স্ট্রিট। ও আচ্ছা, আচ্ছা, ভাবতে এবার অবাক লাগে। হ্যাঁ, শহরের বাইরে মানে পার্ক স্ট্রিট গোরস্থান এত দূরে যে তখন যিনি পাদ্রী ছিলেন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ডের কাছে আবেদনপত্র লিখলেন যে ওই অত দূরে যদি কবর দিতে যাওয়া হয় আর তার সঙ্গে আমায় যেতে হয়, গিয়ে তো উনি তো প্রেয়ার টেয়ার ইত্যাদি তো সব করবেন, সেসব করার জন্য আমায় তাহলে এক্সট্রা টাকা দিতে হবে, কারণ আমায় ঘোড়ার গাড়ি কিনতে হবে, ঘোড়া কিনতে হবে, সহিস রাখতে হবে। তো সেসব দেওয়া হয়েছিল। এবং শুরুর দিকে সাউথ পার্ক স্ট্রিট গোরস্থানে যখন কবর দেওয়া হতো তখন বাঘের ভয় ছিল, লোকে মশাল জ্বালিয়ে যেত আর কি, যাতে বাঘ কাছে না আসে, সেই ভয়। এবার ওই পার্ক স্ট্রিটের মল্লিক বাজার এন্ডটায় কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখন একটা গোরস্থানই দেখতে পাই, দ্যাট ইজ দ্য সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। ছিল সম্ভবত, দাঁড়াও হিসেব করি, ছিল বোধহয় 4টে। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, নর্থ পার্ক স্ট্রিট সিমেট্রি হচ্ছে আজকের এজি চার্চ আর মার্সি হসপিটাল। আচ্ছা, একটা ফ্রেঞ্চ সিমেট্রি ছিল, আর একটা ছিল, আমি নামটা ভুলে যাচ্ছি। এই দুটো জায়গায় এখন হচ্ছে এপিজে স্কুল। অসাধারণ, দারুণ না? অসাধারণ। তো এবার নর্থ পার্ক স্ট্রিট সিমেট্রিটা আই থিঙ্ক বিধান রায়ের সময় ডিসিশন নেওয়া হয় যে, মানে সরকারের পয়েন্ট ইজ ভেরি সিম্পল ভাই, তোমাদের লোকজনের কবর, মানে ইংরেজদের কথা হচ্ছে আর কি, তোমরা দেশকে স্বাধীনতা দিয়ে চলে গেলে আর তারপর তোমাদের লোকজনের কবরে মেনটেন করার দায়িত্ব হঠাৎ আমাদের ঘাড়ে পড়লো, এটা তো হতে পারে না। ইউ হ্যাভ টু প্রোভাইড মেনটেনেন্স। এবার সেখানে ইংরেজ সরকারের বক্তব্য হচ্ছে না, আমাদের যেগুলো ওয়ার গ্রেভস আছে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ যে গ্রেভস গুলো আছে সেগুলো আমরা অফিসিয়ালি মেনটেন করতে পারি, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা প্রাইভেট অর্গানাইজেশন, তাদের হয়ে কাজ করতে এসে যারা মারা গেছিল
দে আর প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, তাদের কবরের মেইনটেনেন্সের খরচ আমরা কেন দেবো? তো বাবা। সেখানে যেটা দেখা গেল সেটা হচ্ছে শহরের একেবারে প্রাইম ল্যান্ড, হ্যাঁ, রিয়েল এস্টেটের অত দাম, সেখানে এত বড় বড় দুটো গোরস্থান, সাউথ নর্থ দুটো মেনটেন করা খুব চাপ। তার উপর মানে নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রি ইন পার্টিকুলার মানে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসদের জন্য একেবারে কি বলবো স্বর্গরাজ্য। বিশাল বড় একটা পরিত্যক্ত গোরস্থান, সেখানে কেউ কখনো যায় না, লুকোনোর প্রচুর জায়গা। তুমি তো বুঝতেই পারছো সেখানে কি কি হতো। তো সেটাকে আলটিমেটলি লেভেল করে দেওয়া হয়, ডিসাইড করা হয় সাউথ পার্ক স্ট্রিটটা প্রিজার্ভ করা হবে কারণ মোর হিস্টোরিক, কারণ উইলিয়াম জোনসের কবর আছে, ডিরোজিওর কবর আছে, ইত্যাদি আছে। ও এখানে আর একটা জিনিসও বলে রাখি, আমার একজন বন্ধু তথাগত নিয়োগী, তথাগত একটা খুব ইন্টারেস্টিং কথা বললো আমায় কয়েকদিন আগে, বললো যে লোকটার নাম ডিরোজিও হতে পারে না। আমার মানে বললো হ্যাঁ, ডিরোজিওটা কোনো নাম নয়। বললো ওর নামটা সম্ভবত ডি রোজারিও, যেটা অপভ্রংশ হতে হতে ডিরোজিও হয়ে গেছে। ডি রোজারিও অপভ্রংশ। আমার মানে ওই কথা একটা ওই একটা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড আছে না, আই ওয়াজ টুডে ইয়ার্স ওল্ড when I got to know this. তো এবার সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি ওয়াজ প্রিজার্ভ, দ্য রেস্ট অফ দ্য সেমেট্রিজ ওয়েন্ট ফর আ টস আর কি। মানে ও মিশন সেমেট্রি, অন্যটা ছিল মিশন সেমেট্রি আর ফ্রেঞ্চ সেমেট্রি নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রির সঙ্গে। যারা এখন জয়েন করছেন তারা একটু আজকে একটু অন্যরকম স্বাদ স্টোরিজ উইথ সোমাকে। আজকে সত্যিকার একজন জ্যান্ত স্টোরি টেলারকে ধরে এনেছি, নান আদার দ্যান দীপের মানে তুমি কি বলছো, তুমি মাঝে মাঝে মৃত স্টোরি টেলারদের ধরে আনো? আহা উল্টো পাল্টা কথা। আমি বলছি এবার না, ব্যাপার হচ্ছে আরে ঠিক আছে, দীপের ফ্যান তো সবাই, দীপের গলার ফ্যান, দীপের বলার ফ্যান। এবং এখন আমরা এই দীপ গত বেশ কয়েক বছরে ইতিহাস থেকে যে গল্পগুলো উঠে এসছে সেই গল্পগুলো আমরা শুনছি, বিশেষ করে কলকাতা শহরের কিছু রাস্তা। আমার এই কৌতূহলটা বহুদিন ধরে ছিল, তো সেই কয়েকটা রাস্তা নিয়ে কথা বলছি আর কি। পার্ক স্ট্রিট নিয়ে কথা হয়েছে ক্যামাক স্ট্রিট নিয়ে, আমাদের পুরোনো অফিস সেখানে ছিল, সেখান থেকে শুরু করেছি। আচ্ছা, তুমি তো পার্ক স্ট্রিট যাও, নিয়মিত যাও? হ্যাঁ। এজি চার্চ দেখেছো? হ্যাঁ। আচ্ছা, কখনো খেয়াল করেছো এজি চার্চের কম্পাউন্ডের একটা কোণে পার্ক স্ট্রিটের দিকে একটা এরকম ছাউনির মতো করা আছে ছোট্ট? এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এরপরে খেয়াল, পরের বার যখন যাবে খেয়াল করবে, ঠিক আছে? ওই ছাউনিটা অ্যাকচুয়ালি একটা কবর। ও, ওটার নিচে 5 জনের কবর আছে, অল 5 of them are from the Robinson family. আচ্ছা, মানে যাদের নামে রবিনসন স্ট্রিট। আচ্ছা, রবিনসন স্ট্রিট নামটা ভুল, ইট ইজ নট রবিনসন, ইট ইজ রবিসন। রবিসন, আচ্ছা রবিসন। আচ্ছা, ওকে। এই রবিনসন ফ্যামিলির 5 জনের কবর ওখানে, এবং দ্যাট ইজ দি অনলি রিমেনিং গ্রেভ ফ্রম দ্য নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রি, যেটা এখন আর নেই। ওই একটা কবর বাকি আছে। আর ফ্রেঞ্চ সেমেট্রির কথা যেটা বলছিলাম, ফ্রেঞ্চ সেমেট্রির সঙ্গে আরেকজনের নাম জড়িয়ে আছে। তুমি টেরিটি বাজারের নাম শুনেছো? আচ্ছা, সো টেরিটি বাজারের নামটা আসে ফ্রম an Italian town planner called Edoardo Tiretta. So it is actually Tiretta Bazaar. হ্যাঁ, মানে ম্যাপে সেটাই দেওয়া থাকে, আমরা টেরিটি বলি ভুল করে। হ্যাঁ, তো ওই ওর তৈরি বাজার আর কি। He was a town planner. এবার his wife was French. আর তুমি যদি ম্যাপে দেখো, ফ্রেঞ্চ সেমেট্রি একটা ছোট্ট জায়গা, কিন্তু তো আমার যেটা সন্দেহ সেটা হচ্ছে ওইটুকুনি প্লটও কিনেছিল যাতে ওর বউকে কবর দিতে পারে। এবার অবভিয়াসলি সেই গোরস্থানটা তো আর নেই, কিন্তু ওর বউয়ের কবরের যে ফলকটা, যেটা হেডস্টোনটা, সেটা কিন্তু আজও সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে আছে। মেন গেট দিয়ে ঢুকে সোজা গিয়েই লেফট টার্ন করলে একটুখানি এগোলে বাঁদিকে দেখতে পাবে মাটিতে রাখা আছে। তো আমরা প্রায় আধ ঘন্টা একটা সুন্দর আড্ডা মেরে নিলাম, আর দীপকে বেশিক্ষণ আটকাবো না। লাস্ট আমার একটা রাস্তার কথা, যেটা না আমি বেরোবো না। অ্যান্ড অলসো এই যেমন দীপবেন্দু একটা মেসেজ করেছে, বলছে পুরনো কলকাতার খাবার নিয়ে একদিন হোক, মানে যে রান্নাগুলো হয়তো
পাল্টে গেছে, যে রান্নাগুলো হয়তো এখন আর হয় না, বা সেরকম কিছু একটা। আমার ডেফিনেটলি দ্বীপের কিছু তো মানে এমন একটা জিনিস বলবে, জাস্ট আমি উড়ে যাবো। যাই হোক, আমি আমি বলছি যে ধর, রিসেন্টলি একটা ওয়েব সিরিজে দেখছিলাম, সেখানে দেখানো হচ্ছে সম্ভবত স্বাধীনতার সময়কার হুম কলকাতা। দেখানো হচ্ছে একটি মধ্যবিত্ত বাঙালি পরিবার, হুম এবং দেখানো হচ্ছে তারা রুটি বেলছে। হুম এটা দেখেই আমার ভীষণ চোখে লাগলো, কারণ ওই সময় বাঙালি সম্ভবত রাত্রিরে রুটি খেত না, রুটি খেতই কি না। বলছো? বাঙালি, এই যে এটা আমাদের তুমি কিন্তু রুটি খাওয়ার চলপ্রসা থেকে চলটা বলেছো। হয়েছে, এই রুটি হ্যাঁ, খাওয়ার চলটা হয়েছে অ্যাকচুয়ালি খাদ্য আন্দোলন ইত্যাদি আর রেশন সিস্টেম চালু হওয়ার পর, কারণ গমটা সহজে পাওয়া যেত সস্তায়। তার ব্যাস আগে আমরা ব্যাস। দুবেলা ভাতই খেতাম। আমি এখনো দুবেলা ভাত খাই, তো আমি একটু পুরনো বাঙালি। হ্যাঁ। কনগ্রাচুলেশন। আহ হ্যাঁ, আরেকটি শেষ রাস্তা, আরো রাস্তা নিয়ে এপিসোড আমাদের করার ইচ্ছে আছে, যদি আপনারা শুনতে চান। কোন কোন রাস্তার বিষয়ে বা শহরের কোন কোন জায়গার বিষয়ে জানতে ইচ্ছে করে, সেটা আমাকে একটু লিখবেন কমেন্টসে, তাহলে দীপ আর আমি একটা পরের এপিসোড করতে পারবো সেইগুলো দিয়ে। আচ্ছা, রেড রোড, রেড রোড ইজ নট রেড, ওয়াই ইজ ইট কল্ড রেড রোড? এইটা না, আচ্ছা দাঁড়াও, রেড রোডটার এখন অফিসিয়ালি নাম কি ইন্দিরা গান্ধী সরণি তো? ওটা তো একটা বিরাট বড় রাস্তা। তবে হ্যাঁ, ওই রেড রোড বলতে যেটুকু আমরা বুঝি, সেটা ওর দেখি মধ্যেই নায়ার কি পড়ে যায়। বলছে, দেখি। আহ আই 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 কোথায়? এই তো, ইন্দিরা গান্ধী সরণি। আবার কি বই খুলেছো তুমি, ওই বইটাই? ওই বইটাই। আচ্ছা, কি লিখছেন নায়ার? The হুম। broad gravelled walk on the west side of the racecourse, which is known as the Red Road, is called Secretary's Walk, and আচ্ছা। it was constructed in 1820. বাবা। আচ্ছা, 1800? এবার কেন যে এটার নাম রেড রোড, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে লেখা নেই। এবার এটা আমায় তাহলে আরো ঘেঁটে দেখতে হবে। হুম। একটা হতে একজন পারে কি, আমায়, হ্যাঁ, বিউরোক্র্যাটরা ওখানে হাঁটাচলা করতেন বলে মনে হয়, আমি জানি না মানে। না সেটা তো ময়দানে একটা তোমার ক্যাশুরিনা অ্যাভিনিউ বলে একটা জায়গা আছে, তুমি দেখবে সেখানে অনেকে হাঁটতেন টাটতেন, এগুলো তো আছেই। হুম আর তাছাড়া আমাদের এখন আমরা যেটাকে এসপ্লেনেড বলি, হুম সেটা তো অরিজিনালি মানে ঠিক ওই জায়গাটায় ছিল না। হুম মানে এক সময় ধরো বিয়েটাকেও তার মধ্যেই ধরা হতো, তোমার ইডেন গার্ডেন্স ওই অঞ্চলটা। হুম তো ওইসব জায়গাতেও সন্ধ্যাবেলা হাঁটতে যাওয়ার একটা ব্যাপার ছিল। আর অফকোর্স ছিল বাগবাজার, কারণ বাগবাজার আচ্ছা। নামের পেছনে ইতিহাসটা হচ্ছে ওইটা যে ক্যাপ্টেন পেরিন বলে একজন ছিলেন, যার একটা বাগান বাড়ি ছিল। হুম এবার তিনি মারা যাওয়ার পরে সেই বাগানটা অ্যাকচুয়ালি খুব ফ্যাশনেবল একটা জায়গা হয়ে যায়, যেখানে সাহেব মেমরা ঘোড়ার গাড়ি করে সন্ধ্যাবেলায় যেতেন টু টু টেক ইন দি ইভিনিং এয়ার, অ্যাজ দে সে। ইভিনিং এর। হ্যাঁ, এবং অদিতি সেই একটা বাগান মেসেজ করেছে। থেকে একটা বাজার আস্তে আস্তে বসে যায় বলে ওই থেকে, মানে বাগান বা বাগিচার বাগ বাজার থেকে নামটা আসে আর কি। সম্ভব এরকম। অদিতি একটা ভিক্টোরিয়ার মেসেজ পুরনো করেছে। নাম সম্ভবত হরিণবাড়ি, এটা নিয়ে কিছু বলো। আচ্ছা, ভিক্টোরিয়ার পুরনো নাম হরিণবাড়ি নয়। ভিক্টোরিয়া আচ্ছা। তৈরি হওয়ার আগে আমরা যদি ম্যাপ দেখি, ভিক্টোরিয়া মেমোরিয়াল তো খুবই রিসেন্টলি তৈরি, মানে হোয়াট আর উই টকিং অ্যাবাউট দ্য 1920s আই থিংক। তুমি এমন ভাবে বলছো যেন গতকাল হয়েছে, 100 বছর হ্যাঁ, এই তো হয়ে আমার গেছে ব্যাপার। চোখের সামনে আমি গিয়ে ফিতে কাটলাম আর কি। এবার যদি আমরা ম্যাপ দেখি, হুম ওই এলাকাটায় তার আগে, আহ, আমরা যদি ম্যাপ দেখি দেখবো ওখানে একটা স্ট্রাকচার মার্ক করা আছে যেটার নাম লেখা আছে হরিণবাড়ি। আচ্ছা। এবার হরিণবাড়ি কথাটার একটা স্পেসিফিক মানে আছে, হরিণবাড়ি অ্যাকচুয়ালি মিন্স জেল। ও আচ্ছা, হাউ? চিড়িয়াখানার খাঁচার মধ্যে হরিণ দেখতে যাও না তুমি? ও বাবা, আচ্ছা আচ্ছা, জেলে বুঝতে কি পেরেছি, থাকে? মানে মানুষরূপী হরিণদের ওখানে রাখা মানে হতো নাকি? খাঁচার মধ্যেই তো বন্ধ করে রাখা হয়েছে তাকে এফেক্টিভলি। রাইট রাইট হ্যাঁ, এবার রাইট। সেটা আলটিমেটলি তোমার দ্যাট বিকেম দ্য প্রেসিডেন্সি জেল, যেটা ভিক্টোরিয়া মেমোরিয়ালে কনস্ট্রাকশনের সময় শিফট করতে হয় এন্ড অল দ্যাট।
আচ্ছা, সো হরিণবাড়ি ওয়াজ অলরেডি আই অ্যাকচুয়ালি থিঙ্ক। এবং বাহ, তাহলে তো সেই জেলে অনেক বিখ্যাত মানুষ গেছেন। তাই? তাদের মধ্যে আমাদের হিকি সাহেব, আচ্ছা, যার হিকিস বেঙ্গল গ্যাজেট। মাথা কিরম ঝনঝন করছে। আমরা হ্যাঁ, এটা না আরেকটা এপিসোড আমাদের করতে হবে। তো আমি যেটা বলবো যে আজকের এই এই আলোচনাটার মধ্যে থেকে যদি আপনার কোনো কোনো জায়গার প্রতি কৌতূহল থাকে, সেটা কলকাতার, পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের, আপাতত কলকাতা শহরটা নিয়ে আমরা কথা বলছি, আমাকে ইনবক্স করে রাখবেন। আমি দীপের সঙ্গে ডিসকাস করে উই উইল ডু আনাদার এপিসোড অফ দিস, কারণ এটা একটা এপিসোডে করা সম্ভব নয়। দীপ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। উইল ডু দিস মাই অ্যাগেন। প্লেজার, মাই অ্যান্ড প্লেজার। ইয়েস, এবং এই আমিও অনেক কিছু জানতে পারছি, আমরা সবাই জানতে পারছি, এবং দ্বীপের এই যে বিপুল পড়াশুনো যেটা চলতে থাকে, সেটা আরো চলুক। তাতে আমাদের পড়াশোনাটা কম করতে হবে, আমি জাস্ট জিজ্ঞেস করে নেবো, তাহলে জানতে পারবো। থ্যাংক ইউ দীপ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। শনিবার রবিবার খুব ভালো কাটুক, আপনারও ভালো কাটুক, সবাই মিলে ভালো থাকবেন, টাটা, বাই বাই।